দিল্লিতে পরপর বেশ কয়েকটি ঘটনাক্রম ঘটছে, যার ফলে অ্যাকচুয়ালি কি হচ্ছে তার কিন্তু একটা স্পষ্ট ছবি পাওয়া যাচ্ছে না। একদিকে যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠক অমিত শাহের, অন্যদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক, হোম মিনিস্টার অর্থাৎ অমিত শাহের সঙ্গে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিংহের বৈঠক। পরপর পরপর ঘটনাক্রম হচ্ছে যে ঠিক স্পষ্ট ছবিটা পাওয়া যাচ্ছে না যে অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে। আর এটাই কিন্তু এই সরকারের সাফল্য, তারা একটা রহস্য তৈরি করে রাখে, কখনো বুঝতে দেয় না তারা কি করছে, ফলে যে সারপ্রাইজ এলিমেন্টটা সেটা কিন্তু সব সময় থাকে। যাদের জন্য অ্যাকশন তারা বুঝতেই পারে না অ্যাকচুয়ালি ঠিক কি হতে যাচ্ছে। কিন্তু প্রত্যেকটা ঘটনাক্রম যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কিন্তু একটা নিষ্কর্ষে পৌঁছতে পারবো যে অ্যাকচুয়ালি কি হতে পারে। কি হতে পারে সেটা তো একমাত্র সরকার জানে, কিন্তু পরপর ঘটনাক্রম বিশ্লেষণ যদি করি তাহলে একটা স্পষ্ট চিত্র পাওয়া যেতে পারে। সবার আগে একটা গুঞ্জন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সেপ্টেম্বর মাসে তার ৭৫ বছর পূর্ণ হচ্ছে, ফলে তিনি রিটায়ার করতে পারেন। ঠিক সেই কারণে যোগী আদিত্যনাথকে ডাকা হচ্ছে রিপ্লেসমেন্টের জন্য। এবার সকলেই আমরা জানি যে দেখুন, অমিত শাহ যারা হোম মিনিস্টার হন প্রত্যেকেই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন, এটা কোনো অন্যায়ের বিষয় নয়। এর আগেও অতীতেও আমরা দেখেছি যে আডবাণীজি চেয়েছিলেন প্রধানমন্ত্রী হতে পারেননি, সেটা তার কপাল খারাপ, কিন্তু রাজনীতিতে চাওয়া পাওয়া তো সবসময় থাকে। এবার হোম মিনিস্টারের সঙ্গে অমিত শাহের সঙ্গে যদি দেখা হয় যোগী আদিত্যনাথের, তাহলে তিনি যোগী আদিত্যনাথকে সরাসরি প্রধানমন্ত্রী পদে উন্নীত করার জন্য বলবেন এসো বাবা বসে পড়ো। এটা হবে বলে আমরা অন্তত মনে করছি না। এটা হওয়াটা একটা অস্বাভাবিক গতি প্রকৃতির দিকে আমাদেরকে দিক নির্দেশ করছে, ফলে ঘটনাটা কিন্তু আলাদা জায়গায় রয়েছে। দ্বিতীয় হচ্ছে, একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে যে উত্তরপ্রদেশকে ভাগ করে দেওয়া হতে পারে। ভারতীয় জনতা পার্টি সবসময় ছোট ছোট রাষ্ট্রের যে মধ্যে যে রাজ্যগুলি, বিজেপি পার্টি সবসময় ছোট ছোট রাজ্যের পক্ষে। ছোট রাজ্য চালানোটাও সহজ, ছোট রাজ্যের যারা মুখ্যমন্ত্রী হবেন বেশি বেগরবাই করতে পারবেন না, আবার প্রশাসনিক দিক থেকে অনেকগুলি রাজ্য হয়ে গেলে কিন্তু দেশের পক্ষে এটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা সুবিধা হয়। সেটা যারা আমলারা আছেন তারা ভালো ব্যাখ্যা করতে পারবেন, এবং আমাদেরও সাবজেক্ট আর এই কচকচানিতে যাওয়া নয়। মনে করা হচ্ছে যে উত্তরপ্রদেশের আমরা যদি উত্তরপ্রদেশের ম্যাপটাকে সামনে রাখি, তাহলে পশ্চিম দিক যেদিকে বুন্দেলখণ্ড বলা হয়, সেই বুন্দেলখণ্ডকে ভাগ করে দেওয়া হতে পারে। বুন্দেলখণ্ডকে ভাগ করে দেওয়া হতে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, কিন্তু স্পষ্ট, আবারও বলছি, এর পক্ষে কিন্তু কোনো স্পষ্ট শিল মোহর নেই। আর কয়েকটা ঘটনাক্রম যদি আমরা বিবেচনা করি, যে রাষ্ট্রপতিকে প্রত্যেকবার যখন প্রধানমন্ত্রী বাইরে যান কোনো বিদেশ সফরে আসার পর রাষ্ট্রপতিকে তিনি ব্রিফ করেন, এটা কিন্তু চিরাচরিত রীতি। এবার ব্রিফ সশরীরেই করতে হবে এরকম কোনো সংবিধানে কোথাও লেখা নেই, বা এরকম কোনো রীতিও নেই। মিনিটস পাঠিয়ে দেওয়া, রিপোর্টে অ্যাকচুয়ালি কি হলো, বিদেশ সফরে গিয়ে কি আউটকাম হলো, কি কি করা হলো, রাষ্ট্রপতিকে সেইগুলো পাঠিয়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রী সবসময় শারীরিকভাবে সাক্ষাৎ করবেন এর কোনো বাধ্যবাধকতা নেই। এবং তারপর প্রধানমন্ত্রী শেষ সফরে গিয়েছিলেন, 15 দিন হয়ে গেছে। 15 দিন পর রাষ্ট্রপতির সঙ্গে তিনি দেখা করছেন ওই ব্রিফ দেওয়ার বিষয়ে, এটা কিন্তু আমরা ঠিক হজম করতে পারছি না। তাহলে অ্যাকচুয়ালি কি হয়েছে? আরেকটা ঘটনা, এর পরের ঘটনাক্রম যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে। স্পষ্টভাবে বলছি, জম্মু কাশ্মীরকে নিয়ে একটা বড় গেম প্ল্যানের আশঙ্কা তৈরি করা হচ্ছে এবং হচ্ছে। তার পক্ষে বেশ কয়েকটা যুক্তি আছে, যুক্তিগুলো একেবারে ফেলে দেওয়ার মতন নয়। সেটা হচ্ছে, জম্মু কাশ্মীরে 13 জুলাই একটা আপরাইজিং ডে মানানো হয়, অর্থাৎ 13 জুলাই স্বাধীনতার আগে যখন মহারাজা হরি সিং সেখানকার রাজা ছিলেন, সেই সময় 13ই জুলাই সেই সময় একটা শাসকের বিরুদ্ধে একটা বড় বিদ্রোহ হয়েছিল। একটা বিদ্রোহের দিন সেদিন হিন্দু শাসক হরি সিং এর বিরুদ্ধে সেখানকার মুসলিম জনতা, বর্তমান যিনি ওখানকার মুখ্যমন্ত্রী রয়েছেন আবদুল্লাহ সাহেব, তার যিনি ঠাকুরদা ছিলেন ফারুক আবদুল্লাহর বাবা শেখ আবদুল্লাহ, তিনি কিন্তু সেখানে এই বিদ্রোহটাকে লিড করেছিলেন। এই 13ই জুলাইকে কাশ্মীরের যারা গুপকার গ্যাং রয়েছে, গুপকার গ্যাং মানে কাশ্মীরে যারা ওখানকার বিচ্ছিন্নতাবাদীদের মদত যারা দেয়, অর্থাৎ আমরা বলি মুফতি,
আব্দুল্লাহ, এই যে দুটো পরিবার রয়েছে, তার সঙ্গে যারা বিচ্ছিন্নতাবাদী অনেকটা নিয়ন্ত্রিত হয়ে গেছেন, তারা মিলে একটা যে তাদের যে জোট রয়েছে, খিচুড়ি জোট, যেরকম আমাদের কেন্দ্রে ইন্ডি জোট রয়েছে বিরোধীদের, সেরকমই এই জোটটাকে গুপকার গ্যাং বলা হয়। এই গুপকার গ্যাং 13ই জুলাই এবছর সেখানে এই আপরাইজিং ডে, বিদ্রোহের দিবসটা মানানোর জন্য চেষ্টা করছিল। সেই সময় সেখানকার বড় বড় বিচ্ছিন্নতাবাদীদের সরকার 13ই জুলাই পুরো নজরবন্দ করে দিয়েছিল, মানে বাড়িতে হাউস অ্যারেস্ট যেটাকে আমরা বলি। হাউস অ্যারেস্ট করে, একদিনের জন্য হাউস অ্যারেস্ট করে লাভটা কি হলো? লাভটা এটাই হলো, যেটা বলা হচ্ছে যে সরকার মনে করছে, কেন্দ্র সরকারের কথা বলছি, যে এদের নজরবন্দ করে বা এদেরকে হাউস অ্যারেস্ট করে বাড়িতে একটা ওয়ার্ম আপ সরকার করে নিল। কোনো একটা কাশ্মীরকে কেন্দ্র করে বড় ঘটনা ঘটতে যাচ্ছে। কারণ হচ্ছে অলরেডি 20,000 সিআরপিএফ কে কাশ্মীরে মুভ করিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই লেহ লাদাখের প্রশাসনিক ব্যক্তিরা স্বরাষ্ট্র মন্ত্রকের আমলাদের সঙ্গে দেখা করেছেন, স্বরাষ্ট্র মন্ত্রকে দেখা করেছেন। সামনেই রয়েছে অমরনাথ যাত্রা। আপনাদেরকে মনে করিয়ে দেব যে অমরনাথ যাত্রা প্রত্যেক বছর হয়, প্রত্যেক বছর এই সিআরপিএফ ডিপ্লয়মেন্টটা ন্যাচুরাল ব্যাপার। কিন্তু এই অমরনাথ যাত্রার আড়ালেই অনেক খেলা হয় সীমা পার থেকে। তাহলে কি শুধুমাত্র সীমা পার থেকে, সীমান্ত পার থেকে যে বিচ্ছিন্নতাবাদীরা, যে সন্ত্রাসীরা ভারতবর্ষে ঢোকে, তাদেরকে আটকানোর জন্য 20,000 এই যে সিআরপিএফ ডিপ্লয় করা হচ্ছে? ব্যাপারটা কিন্তু এত সহজ নয়। কারণ এই অমরনাথ যাত্রার সময় একের পর এক সার্জিক্যাল স্ট্রাইক তার আশেপাশের সময়টাতেই করা হয়েছে অতীতে। এবং অমরনাথ যাত্রাকে সামনে রেখে আবার কি অপারেশন সিন্দুর 2 শুরু হতে যাচ্ছে? একটা বড় প্রশ্ন। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারংবার এই যে বিহারে যখন তিনি এসেছেন, বঙ্গেও তিনি এসেছেন, বারংবার তিনি বার্তা দিয়েছেন যে অপারেশন সিন্দুর শেষ হয়ে যায়নি। এখন বিশেষ করে বিহারে তিনি স্পষ্টভাবে বার্তা দিয়েছেন। এর আগেও বিভিন্ন মঞ্চ থেকে তিনি বলেছেন, আমরা শুধুমাত্র পজ করেছি, অপারেশন সিন্দুর শেষ হয়ে যায়নি। এবং যেই সময়টার কথা আমরা বলছি, ঠিক সেই সময় 2টি মিসাইলের টেস্ট হয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে। আপনাদেরকে মনে করিয়ে দেব যে এর আগে যতগুলো মিসাইল টেস্ট ভারতবর্ষ করেছে তার 90% হয়েছে উড়িষ্যার চান্দিপুর টেস্ট রেঞ্জ থেকে। এবং সাউথ ইন্ডিয়ার একটি রেঞ্জ আছে, আমার নাম এই সময় মনে পড়ছে না, যে এই 2টি মিসাইল টেস্ট রেঞ্জ থেকে কিন্তু বেশিরভাগ টেস্ট হয়। কখনোই মিসাইল টেস্টিং নর্থ অর্থাৎ লেহ লাদাখ, জম্মু কাশ্মীর এই জায়গা থেকে, ঘনবসতিপূর্ণ জায়গা থেকে হয় না। কারণ মিসাইল যদি ভুলভাল করতেই পারে যে কোনো সময়, মিসাইলের এখন ভারত অতটা সক্ষম হয়ে গেছে, এখন ভারতের ভুলভাল মিসাইল টেস্ট কিন্তু এখন হয় না। মিসাইল ম্যাল ফাংশনিং যেটা, সেটা কিন্তু ভারতবর্ষের এখন খুব কম হচ্ছে। যে কোনো ধরনের রকেটও খুব ম্যাল ফাংশন কম হয় ভারতে। কিন্তু হবে না, হতে পারে না এরকম তো বলা যায় না। নাসার মতো সংস্থা, স্পেস এক্সের সংস্থা, তাদেরও যে রকেট রয়েছে যে কোনো সময় ম্যাল ফাংশন করতেই পারে। এই ম্যাল ফাংশন হলে ভারত সেই রকেটকে ডিস্ট্রয় করার ক্ষমতাও ভারতের কাছে আছে। কিন্তু তারপরেও একটা এক্স ফ্যাক্টর থেকে যায়, যে গন্ডগোল যদি হয় তাহলে কোথায় গিয়ে পড়বে? লাদাখ থেকে উড়ালে বা কাশ্মীর থেকে উড়ালে একদিকে চীন আর একদিকে পাকিস্তান, দুদিকে পড়লেই বা সমস্যার বিষয়। কিন্তু তা সত্ত্বেও সেখান থেকে টেস্ট করা হলো। এবং টেস্ট করা হলো কেন? টেস্ট করা হলো, এটা একটা বার্তা আমাদের দুই দুশ্মনের জন্য, চীন এবং পাকিস্তান। বিশেষ করে পাকিস্তানকে তো অবশ্যই, এবং পাকিস্তানকে যেহেতু মদত করছে চীন, তাই জম্মু কাশ্মীর, লেহ লাদাখ এই সব অঞ্চল থেকেই এখন কিন্তু মিসাইল টেস্টিং চলছে, একেবারে জেএনকে লেহ লাদাখ। তার কারণ হচ্ছে বার্তা দেওয়া। এবং বার্তা কোন সময় দেওয়া হচ্ছে? আগস্টের মাসে। আগস্টের মাসটা কিন্তু ভারতবর্ষের জন্য, এই ভারতবর্ষ শুধু বলবো না, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আমাদের সাউথ এশিয়ার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ সময় আগস্ট। কেন? 1942-এ ভারত ছাড়ো আন্দোলন আগস্ট, ভারতের স্বাধীনতা আগস্ট, শেখ মুজিবের পরলোক গমন, যেভাবে তাকে একটা কু করে, মিলিটারি কু করে তাকে পরলোক গমন করানো হলো সপরিবারে, সেটাও আগস্ট। শেখ হাসিনার, এই যে শেখ হাসিনাকে গত বছর তাড়ানো হলো, সেটাও আগস্ট। পাকিস্তান স্বাধীন হলো একই দিনে, আগস্ট। এছাড়াও আগস্টে এরকম আন্না হাজারের যে আন্দোলন, তারপরে আন্না হাজারের আন্দোলনের পরে একটি রাজনৈতিক দলের গঠন, যেখানে আন্না হাজারে ছিলেনই না, এবং সেটাতে বলা হয় বিদেশি ফান্ডিং ছিল, সেটা এখন অনেকটাই প্রমাণিত। সেই সমস্ত ঘটনাক্রম
কিন্তু আগস্ট মাসে। বিদেশি শক্তিগুলি ভারতবর্ষকে যখনই টার্গেট করে তখন এই আগস্ট মাসটাকে বেছে নেয়। আগস্ট মাসটা এই অপারেশন, বিভিন্ন রকমের খুফিয়া এজেন্সির কাজকর্ম, এইগুলোর জন্য কিন্তু ইম্পর্টেন্ট দিন। সামনেই 15ই আগস্ট আসছে, দিল্লিতে বড় ধরনের ঘটনা ঘটানোর পরিকল্পনা বিভিন্ন সংগঠন সবসময় করে, কিন্তু সফল হতে পারে না বেশিরভাগ সময়। তার কারণ হচ্ছে ভারত সরকার সারা ভারতবর্ষে একটা বড় ধরনের সিকিউরিটি ডিপ্লয়মেন্ট করে এই আগস্ট মাসটা, কিন্তু তারপরেও কিছু খুটখাট ঘটনা ভারতের আশেপাশে ঘটার স্বাভাবিক এই আগস্ট মাসে। সেই কারণেই আগস্ট মাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এই সময় ভারতও তার একটা স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে। আমেরিকার সঙ্গে ভারত একটা যেটা টাফ নেগোসিয়েশনের ভূমিকা নিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, টাফ নেগোসিয়েটার, এটা ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন। ফলে আমেরিকা যতই চাপ দিক, ভারত কিন্তু নেগোসিয়েশনের পথেই রয়েছে। ভারত নিজের যেটা প্রয়োজন সেই প্রয়োজন আদায় করার জন্য আমেরিকার এই হুমকি হুঁশিয়ারির ভয় পাবে না, সেই ভূমিকাই এখন অবধি ভারত কিন্তু দেখাচ্ছে। ভারতের সঙ্গে আমেরিকার একটা ট্রেড ওয়ার শুরু হয়েছে, আমেরিকা চাপে রাখার চেষ্টা করছে, কিন্তু তা সত্ত্বেও ভারত কিন্তু নিজের সুবিধা আদায় করে যাচ্ছে। কিভাবে বলছি, ভারতের নিজস্ব তৈরি একমাত্র ফাইটার প্লেনের নাম হচ্ছে তেজাস। তেজাসের যে মার্ক 2 ভার্সনটা রয়েছে, সেই মার্ক 2 ভেরিয়েন্টের জন্য যে ইঞ্জিনের দরকার সেটা আমেরিকা থেকে আসে। 2 বছর হয়ে গেল সেই ইঞ্জিনগুলো নিয়ে সমস্যা তৈরি করে রেখেছিল আমেরিকা। জেনারেল ইলেকট্রনিক্স, এই কোম্পানি জিই, নাম এদিক ওদিক হতে পারে, ইলেকট্রিক্স বা ইলেকট্রনিক্স কিছু একটা হবে, তো জিই কোম্পানির ইঞ্জিনটা ব্যবহার করছে এই মার্ক 2 এতে। এবং অ্যামকার জন্য ইঞ্জিন তৈরি হচ্ছে। অ্যামকা হচ্ছে 5ম প্রজন্মের যুদ্ধ বিমান, সব থেকে অত্যাধুনিক, কিন্তু এখনো তৈরি হয়নি। এই জি ইঞ্জিন দিয়ে আপাতত অ্যামকাতেও দেওয়া হতে পারে, কিন্তু আপাতত যে ডিলটা হয়ে রয়েছে সেটা হচ্ছে তেজাস মার্ক 2 এর জন্য। তেজাস মার্ক 2 এর ইঞ্জিনগুলি পটাপট জি কিন্তু দিতে শুরু করে দিয়েছে। এমনি হয়ে গেছে এমনটা নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রেশার রয়েছে, ভারতের বিদেশ মন্ত্রকের প্রেশার রয়েছে, ভারতের বিভিন্ন কূটনৈতিক চ্যানেলে কথাবার্তা হয়েছে, তারপর এই জি ইঞ্জিন দিতে শুরু করেছে। ভারত একটা কিন্তু যুদ্ধের প্রস্তুতির মোডে রয়েছে। এই ফাইটার প্লেনগুলো ধরাধর ইঞ্জিন বসানো হবে এবং ডিপ্লয় করে দেওয়া হবে। ডিপ্লয়মেন্ট হবে, এটা তো যুদ্ধের জন্যই হবে, এটা তো আর যাত্রীবাহী বিমান নয় যে এটা কলকাতা তো দিল্লি তো বম্বে ব্যবহার হবে, বিষয়টা এমনটা নয়। এর মধ্যেই ভারতকে খুশি করার জন্য আরেকটি পদ্ধতি নিয়েছে বা আর একটা পদক্ষেপ করেছে আমেরিকা, সেটা হলো টিআরএফ। এই টিআরএফ জঙ্গি গোষ্ঠী সংস্থাকে ব্যান করেছে। এই টিআরএফ সংস্থাটাই এই পহেলগাম অ্যাটাকের জন্য দায়ী নিজেদেরকে বলেছে। এতে লাভ কতটা হবে, লোকসান কতটা হবে সেটা তো সেটা তো ভবিষ্যতে বোঝা যাবে, কিন্তু ভারতকে খুশি করার চেষ্টা কিন্তু আমেরিকা করছে। আমেরিকা চাইছে না ভারত কোনোভাবেই রাশিয়ার দিকে আরো বেশি ঝুঁকে যাক, এবং একটা রাশিয়া, ইন্ডিয়া, চায়না একটা ট্রায়াঙ্গেল জোট তৈরি করার, এটা অবশ্যই আমেরিকাকে ভয় দেখানোর জন্য চেষ্টা করা হচ্ছে। সেটা বুঝতে পেরেই আমেরিকা যেটা করেছে, টিআরএফকে ব্যান করে জেনারেল ইলেকট্রিক্যালসের ইঞ্জিন দিয়ে এগুলো করে ভারতকে নিজের দিকে ঝোঁকানোর আবারও আমেরিকা চেষ্টা করছে। আমেরিকা একদিকে লাঠি আর একদিকে গাজর, এই পলিসি চিরকাল নিয়ে থাকে সবার জন্যই। তার এই সেম পলিসি কিন্তু ভারতের সাথে এই গাজরমূলো লাঠিমূলো পলিসি কিন্তু কাজ করে না, করবেও না, অতীতেও করেনি, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমলে তো কোনোভাবেই কাজ করবে না। তুমি তোমার স্বার্থ দেখো, আমি আমার স্বার্থ দেখছি, দুটো স্বার্থ কাছাকাছি এলে কথা হবে, এটা হচ্ছে ভারতের পলিসি, এবং সেই পলিসি কিন্তু কাজ করছে। দীর্ঘদিন ধরে জেনারেল ইলেকট্রিক্যালস এই যে ইঞ্জিনটা রয়েছে, ইঞ্জিন দিচ্ছিল না, বিভিন্ন অস্ত্র শস্ত্র আটকে রেখেছিল, যেগুলো ডিল অলরেডি হয়ে রয়েছে। আমেরিকা চাইছে এই ডিলগুলোর পাশাপাশি আরো নতুন কিছু ডিল ভারতের সাথে সাইন করতে, কিন্তু ভারত বলছে ভাই আগের লটের মাল দাও, তারপর নতুন ডিল সাইন হবে। ভারতের জন্য একটা বিষম পরিস্থিতি তৈরি হয়েছিল। একদিকে আমেরিকার সঙ্গে এত টাফ নেগোসিয়েশন চলছে, একটা ব্যবসায়িক বাণিজ্য, একটা কূটনীতির একটা সমস্যা তৈরি হচ্ছে, অন্যদিকে চীন ভারতকে চোখ দেখাচ্ছিল, চোখ রাঙাচ্ছিল। রাজনাথ সিং যখন গিয়েছিলেন চীনে, তখন পেহেলগাঁওয়ের ইস্যুতে
মিনিটে সাইন করতে বলা হয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, ডিফেন্স মিনিস্টার, তিনি স্পষ্টভাবে এর বিরোধিতা করেছিলেন এবং কড়া ভাষায় নিন্দা করেছিলেন। তারপর যৌথ মিনিট এসসিও সামিট থেকে বের করা যায়নি। ফলে একসঙ্গে ভারত দুটো ফ্রন্টে, কূটনৈতিক ফ্রন্টে ভারত কিন্তু লড়ছিল, একদিকে আমেরিকা, অন্যদিকে হচ্ছে চীন, এবং দুটোতেই সফল হয়েছে ভারত। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই মুহূর্তে যেটা হতে যাচ্ছে মনে করা হচ্ছে যে আরেকটা এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ঘটনা বলে দিই, যে কিছুদিন আগেই ভারতের একটা সাবমেরিন আরাবিয়ান সির বিভিন্ন রুট দিয়ে গিয়ে করাচি বন্দরের কাছে গিয়ে কিছুক্ষণ থেমে আবার ফেরত চলে এসছে। একটা সাবমেরিন, পানডুব্বি জাহাজ, যেটা সমুদ্রে জলের তলা দিয়ে যাতায়াত করে, সামরিক একটি জাহাজ। সেই জাহাজ হঠাৎ করাচি বন্দরে কি পিকনিক কাটাতে গিয়েছিল? নিশ্চয়ই নয়, নিশ্চয়ই গোপন উদ্দেশ্যে, নির্দেশেই গিয়েছিল। তো সমস্ত দিক থেকে দেখে এটাই মনে হচ্ছে, বিশেষ করে এই কাশ্মীরে আরও 20,000 ট্রুপ পাঠানো অমরনাথ যাত্রা ঠিক সেই সময়ে, যাতে কারো কিছু বোঝা না যায় এবং ভারত যেটা করতে চাইছে সেটা যেন করতে পারে। এর মধ্যেই আবার পাকিস্তানের তরফ থেকে বেশ কয়েকটা জাহাজ ভারতের সীমান্তবর্তী এলাকায় এসে নজরদারি চালানোর জন্য যে অ্যাকচুয়ালি কি হচ্ছে এটা দেখার প্রয়াস করছে। ফলে বোঝা যাচ্ছে যে পাকিস্তান কেন্দ্রিক জম্মু কাশ্মীর ফ্রন্ট থেকে একটা বড় হালচাল হতে পারে। সম্ভাবনা এটা তৈরি হয়েছে যে আমরা বারংবার বলছি যে অপারেশন সিন্দুরে, বিশেষ করে আমি বারংবার বলেছি যে ভারত সরকারের থেকে আমাদের যে আশা ছিল সেই আশা পূরণ হয়নি। সেই আশাই কি ভারত সরকার পূরণ করতে চলেছে জম্মু কাশ্মীর ফ্রন্টে? সামনে বিহারের নির্বাচন রয়েছে, পশ্চিমবঙ্গের নির্বাচন রয়েছে, সেই নির্বাচনগুলোতে ডিভিডেন্ড দেবে কি দেবে না সেটা পরের ব্যাপার। কিন্তু জম্মু কাশ্মীর নিয়ে ভারতবাসীর যে আশা, এমনকি জম্মু কাশ্মীরের বেশিরভাগ মানুষের যে আশা, জম্মু কাশ্মীরের একটা বড় অংশ ভারতের মধ্যে বিলয় হয়ে যাবে, সেই দিকেই কি ভারত এগোচ্ছে? এই প্রশ্ন ছুড়েই এই প্রতিবেদনটা শেষ করছি। এবং আগামী দিনে কি আমরা রংপুর ডিভিশন, ভারতবর্ষের শিলিগুড়ি করিডোরটাকেও মোটা হতে দেখব? এই বিষয়ে কি আপনারা কোনো ভিডিও দেখতে চান? আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল ফের দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। এবং যারা জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল ফের দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।